আমি অভিরূপ ভট্টাচার্য। আমাদের সঙ্গে আজকের আছে পল্লব পল্লব আমাদের ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে 21 র্যাঙ্ক করেছে এবং আমাদের WBCS এক্সিকিউটিভ 2022 এক্সামিনেশনে একদম তাক লাগানো রেজাল্ট করেছে। পল্লব কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় ব্লকের ছেলে এবং এই রেজাল্টে হোল পশ্চিমবঙ্গ এবং পশ্চিম মেদিনীপুর তো বটেই ইজ ভেরি প্রাউড অ্যান্ড ইজ ভেরি হ্যাপি যে পল্লব এত ভালো রেজাল্ট করেছে। ওয়েলকাম পল্লব অ্যান্ড কনগ্র্যাচুলেশনস এই এত সুন্দর রেজাল্ট করার জন্য। পল্লব, তোমার জার্নিটা আমাকে একটু বলো। থ্যাংক ইউ দাদা আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর আমার জার্নি শুরু হয়েছিল এমএসসির পরে যখন আমি কোন লাইনে যাব ডিসাইড করতে পারছিলাম না, তখন WBCS চয়েসটা অনেক পরে আসে। শুরুর দিকটা ব্যাংকিং, CGL মানে কনফিউশনে ছিলাম। তো শুরুর দিকটাতে আমি ব্যাংকিং পরীক্ষা দিই উইথাউট প্রিপারেশান। একটা ভুল ধারণা ছিল ম্যাথের ছেলে ব্যাংকিংয়ে ম্যাথ আসে, তো এই ধারণার উপর বেস করে আমি ব্যাংকিং এক্সামগুলো দু একটা দিলাম, তো যথারীতি ফেল করলাম, প্রিলি পাস করতে পারলাম না। তারপরে ধীরে ধীরে MSc যখন শেষ হতে যায়, শেষ ধাপের দিকে, তখন আমি দেখলাম সিভিল সার্ভিসের সিলেবাসটা, UPSC সিলেবাস দেখলাম, WBCS এর সিলেবাস দেখলাম WBCSটা আমার পক্ষে অনেক সহজ হবে। আর ম্যাথমেটিক্স অপশনাল নিয়ে যদি WBCSটা দেই তাহলে আমার পক্ষে সুবিধা হবে। কেন, আমি WBCS সিলেবাসের যখন দেখি তখন সবচেয়ে বেশি যেটা দেখে আনন্দ পেয়েছিলাম সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অপশনালের সিলেবাসটা, যে এখানে 1600 মার্কসের রিটিনের মধ্যে 400 নাম্বার আমার কমান্ডে থাকবে। এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি প্রথমেই ডিসাইড করি যে আমি WBCSই দেব এবং অপশনালটাকে জোর যে একটা স্ট্রং পয়েন্ট, তো এটা ভেবেই আমি WBCS এর প্রিপারেশান শুরু করব। তো শুরু করি তখন হচ্ছে যে 2020 আমার ফার্স্ট অ্যাটেম্প হয়। 2020 ফার্স্ট অ্যাটেম্পটে মাত্র দু মাস পড়ে পরীক্ষা দিতে চলেছে। তখন প্রিলিমিনারি রেজাল্টটা মনে আছে আমার জুনের দিকে বেরিয়েছিল, জুন 20-20 দিকে বেরিয়েছিল। প্রিলিমিনারি কাট অফ বেরোলো 127, তো 114-15 মতো করে এসেছি। তার আগে দেখেছি 105-6 পেলে প্রিলিমিনারি পাস হয়ে যায়, খুব আনন্দ আছে। 2 মাস পরে প্রিলিমিনারি পাস হয়ে গেছে, খুব ইজি, WBCS আমার পক্ষে খুব ইজি হবে, প্রথমেই অ্যাটেম্পে পেরিয়ে যাব। দিয়ে 2020 তখন কোভিড চলছে, একটু রেজাল্টটা বেরোতে দেরি করলো। 2020 জুনের দিকে যখন রেজাল্টটা বেরোয় তখন আমি দেখলাম, রেজাল্টটা দেখে একটা জিনিস, যে ফেলিওর থেকে যে মানুষ শেখে না, সেই জিনিস আমার সেই দিন একটা রিয়েলাইজেশন হয়েছিল যে WBCS এর 3টে ধাপ, প্রিলিমিনারি, মেন্স, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট যেটাকে আমরা বলি। ইন্টারভিউ থেকে পার্সোনালিটি টেস্টটাই বেস্ট। তো 3টে ধাপের মধ্যে সবচেয়ে ইজি ধাপ বলে যেটাকে চিনি সেটা হচ্ছে প্রিলিমিনারি। তার জন্যও 2 মাস প্রিপারেশান যথেষ্ট নয়, তাহলে ফুল এক্সামিনেশনের জন্য আমার প্রিপারেশান অত্যন্ত 1 থেকে 1.5 বছরের ডেডিকেটেড প্রিপারেশান দরকার। এই রিয়েলাইজেশনটা সত্যি খুব উপকার হয়েছিল। জীবনে একটা ফেলিওর দরকার, কোনো কিছু শেখার জন্য, সাকসেস পেতে হলে, সেটা তো বুঝতে পেরেছি। সেখান থেকে বুঝতে পেরেছিলাম। সেদিন আমার মনে হয়েছিল যদি প্রিলিমিনারিটা মাথা পাস করে যেতাম। সেদিন একটা জিনিস হয়েছে, WBCS আগে বেশি পাস করাতো, 2020 থেকে কম পাস করানো শুরু হয়েছিল। তো সেই দিন বুঝতে পেরেছি যদি পাসও করে যেতাম প্রিলিমিনারি, সিরিয়াসনেসটা আসতো না হয়তো, মেবি মেন্সে গিয়ে সেই ফেল করে যেতাম। এই একটা ব্যাপার আমার মধ্যে হয়েছিল। তো 2021-এ সিরিয়াস অ্যাটেম্পই দিই। তা সত্ত্বেও 2021-এর গ্রুপ A-তে ডাক পেয়েছিলাম, সিরিয়াস অ্যাটেম্প দিয়েছিলাম। তা সত্ত্বেও ইন্টারভিউ একটু হয়তো খারাপ হয়েছিল, তার জন্য ফাইনাল মেইল লিস্টে জায়গা করতে পারিনি।
পরে মার্কস পাবলিশ করার পরে দেখলাম 26-27 নাম্বার এরকম একটা শর্টেজ হয়েছিল, 1024.7 এরকম একটা মার্কস এসেছিলো আমার। আর তখন 2021 রেজাল্টটা বেরোলো, তখন স্পষ্ট মনে আছে চন্দ্রয়ান মানে যে সফলতাটা হয়েছিল তার ঠিক 2 দিন পরে রেজাল্ট এসছে। আমি বুঝতে পেরে গেছিলাম যে হয়তো হবে না, মেবি, কারণ সেদিন রেজাল্ট দেখে হয়ওনি, মানে খুব ভেঙে পড়িনি, কারণ আমার নিজের প্রতি বিশ্বাস ছিল 2021 প্রিপারেশনের থেকে 22 প্রিপারেশন মাছ মোট বেটার ছিল। তো আমার মাথার মধ্যে একটাই জিনিস ছিল, সামনে 22 মেন্স আছে, সেপ্টেম্বরে 22 মেন্স আছে। তো এই মুহূর্তে ভেঙে পড়লে হবে না, আমি যদি ওই প্রিপারেশানে 2021 পার্সোনাল টেস্ট পর্যন্ত যেতে পারি, তার মানে সামান্য কয়েক মার্কসের জন্য আমার হয়নি, তাহলে 22 আমরা ফাইনাল মেরিট লিস্টে অবশ্যই জায়গা করতে পারবো। এবং তাই হলো, 22 দিলাম, হলো। একটু অপশনালে আরও একটু বেশি চেয়েছিলাম, বাট সেটা হয়নি, 30-35 নাম্বার হয়তো কম হয়ে গেছে, কারণ পরীক্ষাতে কখন কি হয় সেটা বলা মুশকিল হয়। একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, অপশনালটা আমার 300-র উপরে স্কোর করার মতো প্রিপারেশান ছিল, যেটা আমার 23 হয়েছে, বাট 22-এও প্রিপারেশানটা ছিল, সেই জায়গাতে হয়নি। তা সত্ত্বেও মিড লিস্টে জায়গা পেয়ে গেলাম 22-এ। এটা ব্যাপার। আচ্ছা, মেন যে প্রশ্নটা এটা আছে আমার এখানে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে WBCS জার্নিটা তো অনেক বড় জার্নি, কি বাধার সম্মুখীন তুমি হয়েছিলে, মানে এইটা তোমার এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, যাতে আগামী দিনে যারা অ্যাসপিরেন্ট বা যারা ভাবছে যে সিভিল সার্ভিস জন্য প্রিপারেশন নেবে, তারা কিরম করে এই বাধাগুলোকে ট্যাকেল করবে। আর একটা বাধা আমি বলেই দিচ্ছি, হচ্ছে বারবার ডিমোটিভেটেড হওয়া। কেন হওয়া? কারণ এক্সাম প্রিপারেশনটা অনেকটা লার্জ, এমনিতেই লার্জ, প্রিলিমস, মেইনস, পিটি, তারপর রেজাল্ট বেরোনো, এখন অনেক সময় লাগছে, এই যে অনেক দিন পর রেজাল্ট বেরোচ্ছে, এইটা কি করে অনেকে ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, এইটা কি করে ডিল করবে? তো আমি যেটা ডিল করেছিলাম, যে আমার যখন এক্সাম দেই তখন হচ্ছে যে 22-এর এক্সামটাতে আমি শিওর শর্ট ছিলাম না, 23-এর ক্ষেত্রেটা আমি খুব ভালো এক্সাম দিয়েছিলাম। যদি ভালো এক্সাম হয়ে যায় তাহলে বলবো রিল্যাক্স ফিল করতে, কারণ WBCSটা তো অনেক লং জার্নি। একটা WBCS-এর জার্নির ক্ষেত্রে, প্রিপারেশনের ক্ষেত্রে একটা জিনিস বুঝেছি, যেখানে ডিমোটিভেশনের যদি হব আর না হই যদি হব না, সে তার বাস্তবটা আমি বলে দিচ্ছি। WBCS একটা এক্সাম দিয়ে কেউ WBCS হয়ে যাবে না, তাকে সার্কেল কমপ্লিট করতে তার ফাইনাল রেজাল্ট, তার যদি ফার্স্ট অ্যাটেম্পটে হয়, ফার্স্ট অ্যাটেম্পটে কেউ যদি বলে WBCSটা ক্লিয়ার করবো, তাকে অত্যন্ত আরও 2টো অ্যাটেম্প দিতেই হবে, খুব সিরিয়াসলি। এই যে প্রিপারেশনের মধ্যে নিজেকে বিজি থাকা সিরিয়াস ওয়েতে, এখানেই সমস্ত ডিমোটিভেশন চলে যায়, সত্যি কথা বলতে। আর আমরা তো সত্যি কথা বলতে WBCS-এর সবচেয়ে বেশি লেন্থিয়েস্ট প্রসেসের মধ্যে দিয়ে বেরিয়েছি। ডিমোটিভেটেড কোনো জায়গায় হতাম, কারণ কিছু ফেজ গেছে, প্রায় 7-8 মাসের ফেজ গেছে, প্রিলিমস, মেন্স বা ইন্টারভিউয়ের কোনো ধাপটাই আমরা পাইনি, প্রায় 7 থেকে 8 মাস বা 9 মাস এরকম একটা ধাপ চলে গেছে। তো সেই জায়গাগুলোতে আশা করছি পরবর্তী প্রজন্ম এই ফেজগুলো মানে ফেস করবে না, কারণ আমরা করোনার সময় প্রিপারেশনটা মানে করেছি, সেই মুহূর্তে আমরা দেখেছি 8 মাস 9 মাস প্রায় 11 মাস ধরে পরীক্ষা হয়নি। তো সেই বাস্তব মানে যে প্রবলেমগুলো আশা করছি এই প্রজন্ম, এই জেনারেশন ফেস করবে না। তার তবুও সময় লাগে, প্রায় 2 বছর লাগে। সেই 2 বছরের মধ্যে সিরিয়াস যদি স্টুডেন্ট হয়, সে প্রত্যেকটা এক্সামেই ক্র্যাক করবে। শুধু যদি 24-এর ফার্স্ট অ্যাটেম্প দেয়, তাহলে সে অলরেডি 24-এর রেজাল্ট বেরোতে 25 আর 26টা দিয়ে দেওয়া হয়ে যাবে। তো সেই এক্সামগুলোতে নিজেকে বিজি রাখার কথা বলবো, তাহলেই মোটিভেশন কেটে যাবে। কারণ আমাকে ভালো কিছু পেতে হবে, আমি ডিমোটিভেটেড হলে আমার আলটিমেট পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে। 24 না হলে আমার 25 হবে, 25 না হলে 26 হবে। এই জায়গাটা যদি নিজেকে বিজি রাখা যায় নিজের প্রিপারেশানে, তাহলে মানে ওই ডিমোটিভেশনের ব্যাপারটা আসে না আশা করছি। আচ্ছা, এবার ঝট করে বুক লিস্টগুলো একটু শেয়ার করে দাও, মানে যারা নতুন প্রিপারেশন নেবে তাদের জন্য ইংলিশ কি করে প্রিপারেশন নেবে। আচ্ছা, ইংলিশের কথা বলছি, একটা প্রথম কথাই বলছি, আমি ইংলিশ আর বেঙ্গলি খুব মানে বিশাল ভালো ওয়ার্ড মানে স্টকে আছে আমার, খুব দারুণ লিখি এমন কিছু না। আমি জাস্ট এটাই বলতে পারি যে বেঙ্গলি ইংলিশের একটা অ্যাভারেজ স্টুডেন্ট হয়েও সে ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিতে পারে।
WBCS ইজ ফর অল, এই কথাটা যে কতটা সত্যি সেটা আমি প্রিপারেশানে আমি সবসময় পদে পদে বুঝতে পেরেছি। যখন আমি এখন প্রিপারেশান স্টার্ট করি, আমি অপশনালটাকে স্ট্রং বানিয়ে দিয়েছি। এবারে অপশনালটাকে শুধু স্ট্রং বানালে তো হবে না, ইংলিশ তো পুরোপুরি নেগলেক্ট করলে হবে না। যে জায়গাগুলো আমার মানে উইক আছে সেগুলোকেও নিয়েও চলতে হবে আমাকে। তো সেই জায়গার জন্য আমি যদি বলি যে ইংলিশে যদি খুব উইক হয়, আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম সেটা হচ্ছে যে নিউজ পেপার পড়তাম। প্রথমে বাংলা দিয়ে স্টার্ট করি। বাংলাটা বলছি। বাংলার ক্ষেত্রে আমি আনন্দবাজারের ওই বন্দে মাতরম স্তম্ভটা পড়তাম। তো ওই পার্টিকুলার জায়গাগুলোতে এই সম্পাদকীয় জায়গাগুলো যে আছে না, ওখানে সব দিন না হলেও কিছু কিছু জিনিস ভালো থাকে। ফর এক্সাম্পল, আমি 22-এ একটা কমনও পেয়ে গেছিলাম, প্লাস্টিক। আমার যখন কমন পাই তখন আমি পরীক্ষায় বসে বসে হাসছি যে এই পেপার কাটিংটা আমার মানে বুক সেলফে এখনও আছে, যে তার হেডিংয়ে ছিল প্লাস্টিক নামক ব্যাধি। তো সেই পেপার কাটিংটা আমি তুলে রেখে দিয়েছিলাম। এই জিনিসগুলো আমি অনেকভাবে যে কারেন্ট রিলেটেড যে জিনিসগুলো আছে না, সেগুলোকে আমি আলাদা করে নোট তৈরি করতাম এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ডাটা উইথ সোর্সড এইভাবে আমি আলাদা করে নোট বানিয়েছিলাম। তো সেই জায়গাগুলোতে কী হয়েছে, আমি বাংলায় খারাপ কিন্তু আনন্দবাজারে যে লিখেছে সে তো খারাপ নয়। আমি যদি ওই সোর্স ডাটা যে দিয়ে দিই, আমি নাম্বার আমাকে দিতে বাধ্য নাম্বার। তো ওখানে ইউনাইটেড নেশনসের ডাটা ছিল, তো মানে অনেক কিছু ডাটা ছিল, মানে প্লাস্টিক রিলেটেড আমি 8 থেকে 9খানা ডাটা লিখেছিলাম উইথ পার্সেন্টেজ, ঠিক আছে। তো সেই জায়গাগুলোতে মানে আমি শিওর খুব ভালো নাম্বার এসছে, আমি একদম শিওর। আর একটা জায়গা যেটা বলতে পারি, যে ইংলিশের কথা বলি, ইংলিশে আমি কি করতাম, তোমার তো বাংলা মিডিয়াম, তুমি কোথায় স্কুলিং কি তোমার? স্কুলে আমি গ্রামের স্কুল থেকে পড়েছি। আচ্ছা। তারপরে মানে কলেজ লাইফে নরেন্দ্রপুরে চলে গেছিলাম। ওখান থেকে তার মানে একদম বাংলা মিডিয়াম। হ্যাঁ, WBCS এর সাকসেসফুল। একদম মানে ইংলিশ জানতেই হবে ছোট থেকে? একদমই না, আমি তো বাংলা মানে ভুল ধারণা সেটাই বলে দাও তো। তার প্রথমে একটা কথা বলছি, আমি ইন্টারভিউতে স্টার্ট করেছিলাম, ওনারা এখন ইন্টারভিউতে ইংলিশে স্টার্ট করবে, ওনারা ইংলিশে স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমি ইংলিশে স্টার্ট করলাম। আমার ইংলিশটা আস্তে আস্তে হচ্ছে, আমি পারমিশন নিয়ে দিয়েছিলাম যে ম্যাম আমি একটু বাংলায় বলতে পারি, তখন ওনার পারমিশন দিয়ে দিয়েছিলাম। মানে এখান থেকে বুঝতে হবে যে WBCS যে একদম ফেস টু ফেস জায়গা যেটা, সেটা হচ্ছে যে পার্সোনালিটি টেস্ট যেটা, তো ওখানে ওনারা যখন পারমিশন দিয়ে দিচ্ছে, ওনারাও বুঝতে পারছেন যে এখন এমন সিলেবাস তৈরি করা আছে যেখানে ছেলেদের কোনো হার্ডেলই হবে না। একদম এই জায়গাটা, যে আমি যদি বলি আমার ক্ষেত্রটা, আমি গ্রামের ছেলে, ইংলিশে উইক বললেই চলে। উইক বলতে কি, মানে বলার ইংলিশটা উইক, লেখার ক্ষেত্রে তেমন কোনো গাইডেন্স ঠিক ছিল, যে বলার ক্ষেত্রে স্পোকেন ভাবটা আসে না। সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমি নিজেকে কোনোদিনও মনে করিনি যে এটা আমার বিশাল কিছু প্রবলেম হয়ে যাবে, কারণ 3 বছর ধরে প্রিপারেশন নেইনি এবং চেষ্টাও করিনি যে আমাকে ইংলিশ শিখতে হবে। আমি চেষ্টা করি, ও শেখা হয়ে যাবে, 2 মাস 3 মাস চেষ্টা করলে হয়ে যাবে, বাট এখন প্রয়োজন মনে করিনি, তাই ইংলিশ শিখিনি। এই হচ্ছে যে বাস্তব, ওটা একটা ভাষা। তো এই জায়গাটা আমি বলেছি যে এই জায়গাটা সবাইকেই বলবো যারা ইংলিশ জানে না, যে স্পোকেন ইংলিশ বলতে পারে না, তো সেই জায়গাগুলো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এমনি যেমন প্রিপারেশান নিচ্ছে সেমন নিয়ে যাওয়াই হোক, পরের কথা পরে হবে, ওটা তো ভাষা, এমনি 2 মাসের মধ্যে শেখা হয়ে যাবে। ইংলিশটার মানে ডেসক্রিপটিভ পার্টটা কেমন করে? ডেসক্রিপটিভ পার্ট বলছি, এবারে ডেসক্রিপটিভ পার্টের মতো বাংলার মতো ইংলিশেও আমার খুব আহামরি কোনো স্টক অফ ওয়ার্ড নেই, কিন্তু আমি যেটা করতাম কোনো ভালো জায়গা, মানে যে কোনো জায়গা, আমি তো সোশ্যাল মিডিয়ার যুগ, বই খুব কম পড়তাম, আমি এখন থেকে বলে দিলাম বই কম পড়তাম। আমি সোশ্যাল মিডিয়াতে যারা ফেমাস পার্সোনালিটি, যেমন এলন মাস্ক কি বলেছে, কি বলেনি, বিল গেটস কি বলেছে, যেমন বিল গেটস অনেক মানে এইগুলো নিয়ে প্রবাবলি এই যে ক্রিপ্টো কারেন্সি নিয়ে কিছু কথা বলেছেন, এলন মাস্ক AI নিয়ে অনেক কথা বলেছেন, ওই জিনিসগুলো আমি না নোট করে রাখতাম, যে কোনো জায়গাতে না কাজে ফিট হয়ে যাবে। আমি জানি না কিসে ফিট হবে, আমি লিখতে আমি বুঝতে পেরে যাবো এই কথাটা, ওর কথাটা আমার কাজে লাগছে, ইট উইল বি রেলিভেন্ট। হ্যাঁ, ইট উইল বি রেলিভেন্ট। তো সেই জায়গাতে একটা কোশ্চেন এসেছিলো। হ্যাঁ, আরেকটা বলছি, এবারে তো শুধু ডায়লগ হলে হবে না, এগুলো আমি কালেক্ট করতাম, আমার খাতা আছে। আরেকটা জায়গা যে কমন কোথায় পাওয়া যায়, আমি দেখছি PSC যেটা মানে ফলো করে, সেটা হচ্ছে যে
কারেন্ট টপিকটা শুধু স্টুডেন্টরা যেটা ভুল করে সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা জাস্ট সিঙ্গেল কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো লিখে নিল, কার কী চেয়ারম্যান হলো, সেগুলো নয়, এটাও পড়তে হবে। প্লাস কারেন্ট যে নিউজ যেগুলো এবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর অনেক কিছু আসছে, ওর প্রসেস কাউন্টস জানতে হবে, এই জিনিসগুলো মানে রাইটিংয়েও আনতে হবে, এই জায়গাগুলো বলছি। এর জন্য আমি কি করতাম, দৃষ্টি আইএস প্রতিদিন পেপার কাটিং, মানে হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সমস্ত পেপার কাটিংয়ের যে হট টপিকগুলো আছে একদম রিলেভেন্ট টপিক, ওই টপিকগুলোর উপর ওরা এসের টপিক বানাতো। আমি কি করতাম, দেখলাম যে এই টপিকের উপর একটা এসে আছে, হ্যাঁ আজকে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কিছু একটা লিখেছে, ওর কারেন্ট টপিক প্লাস কারেন্ট ডাটা দুটাই কালেক্ট করে রাখতাম। তো সেইভাবে একদিন দেখলাম পরীক্ষা যাবে বসি, তা 3 মাস আগে দেখেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দৃষ্টি আইএসের একটা জায়গায় কোথাও না কোথাও একটা পেপার কাটিং নিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দিয়ে দিয়েছে, প্রপার ডাটা ছিল, আমি টুকে নিয়েছি। সেম জিনিস বাংলাতেও লাগলো প্লাস্টিক, ইংলিশেও লাগলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর কোডও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মানে কোশ্চেনটা এসেছিল, শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন মডার্ন ওয়ার্ল্ড। তো এখানে প্রস অ্যান্ড কনস লিখতে হবে। আমি যে কোনো রাইটিংয়ের ক্ষেত্রে ভালো দিকটা 75% দেবো, খারাপ দিকটা কমও দিই। তো সেই খারাপ দিকটাতে আমি কি করেছিলাম, লাস্টে শেষ করেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু খারাপ দিক, এই জবটা নিয়ে নিচ্ছে, সব কিছু নিয়ে নিচ্ছে, এইসব করলাম। লাস্টে বলছিলাম যে এলন মাস্ক যে কথাটা বলছে, উইথ এআই উই আর বেসিক্যালি সামানিং দ্য ডেমন্স, এই দিয়ে শেষ করেছি। আশা করছি ভালো নাম্বার আসবে, এই করে শেষ। এটাই বেঙ্গল ইংলিশের স্ট্র্যাটেজি। ভেরি গুড। মানে যেটা পল্লব বলল, পল্লব অ্যাকচুয়ালি বেস্ট স্ট্র্যাটেজি দিল হাউ টু ডিল ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ডেসক্রিপটিভ পার্ট। খুব সুন্দর বলেছে যে পিএসসি, স্টেট সিভিল সার্ভিস মানে পিএসসি, ইউপিএসসি সব কিন্তু কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এই জিনিসগুলো কিন্তু ফলো করে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্লোবাল ওয়ার্মিং বা এই যে যুদ্ধ হচ্ছে, এই সব কিছু কিন্তু রেলিভেন্ট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যখন পল্লব পড়ছে তখন কিন্তু কোথাও গিয়ে তার লেখার সেই শৈলীটাও কিন্তু তার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এখানে আবার ওই ল্যাঙ্গুয়েজ কোনো বাধা হচ্ছে না, জাস্ট ঠিকঠাক পড়তে হবে জিনিসগুলো, রেলিভেন্ট টপিক পড়তে হবে, ঠিকঠাক নিউজ পেপার পড়তে হবে, নিউজ আর্টিকেলস পড়তে হবে, যেটা পল্লব বলছিল সোশ্যাল মিডিয়া থেকে যে কারেন্ট টপিক্সের ওপর যে লেখা বেরোয় সেইগুলো পড়তে হবে, কোটেশনস কালেক্ট করে রাখলে এইগুলো কিন্তু সুবিধা হবে। আচ্ছা পল্লব, এবার তুমি আমাকে বলো সাবজেক্ট ওয়াইজ, ঝটপট বলে দাও, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর কিরম করে করেছো, তারপর সায়েন্স, টেক, তারপর তোমার ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, অ্যারিথমেটিক, সব একটু আমাকে বলে দাও ব্রিফলি। আচ্ছা, অ্যারিথমেটিকটা সাইডে রেখে আমি বলছি, অ্যারিথমেটিকের কথাটা লাস্টের দিকে বলছি। আমি ওভারঅল একটা মানে সাবজেক্টে যাওয়ার আগে আমি ওভারঅল একটা জিকের পোর্শন বলছি, অ্যারিথমেটিকটা বাদ দিয়ে। যে জিকের ক্ষেত্রে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছিলাম, দেখলাম সিভিল সার্ভিসের ক্ষেত্রে সব মোটা মোটা বই, এই রাজীব আহিরের বইটা আমার ছোটো হলেও বেশ মোটা, তারপর হচ্ছে ওর বইটা, আরেকটা আছে যে লক্ষ্মীকান্তের দেখেই আমার খুব ভয় লেগে গেছিলো প্রথম দিন, লক্ষ্মীকান্ত এত বড় বই কী করে পড়বো। তো আমি একটা জিনিস ফলো করেছিলাম, আমি প্রথমে লুসেন্টে জিকেটা খুব ভালোভাবে পড়ে নিয়েছিলাম। প্রত্যেকটা জিনিসই লুসেন্টেতে একটু একটু করে দেওয়া আছে। তো যারা বিগিনার্স হবে, শুরুতে মোটা বই না পড়ে যদি পরে এনসিআরটি পড়লে তাহলে তো খুবই ভালো হয়। যদি না এনসিআরটি পড়ে, তার ক্ষেত্রে লুসেন্টের জিকেটা যদি পড়ে, তাহলে একটু একটু করে সব কিছুই তার ওভারঅল নলেজটা হয়ে গেল। এবারে আমি যখন লক্ষ্মীকান্তরা খুললাম, ফার্স্ট পেজটা পড়লাম, তো ফার্স্ট পেজটা পড়ে মনে হচ্ছে না এই ধরনের জিনিসগুলো হালকা হলেও আমি আগে পড়েছি, তাতে কি হয়েছে, উইথ ইন্টারেস্ট আমি পরের পেজটা যাচ্ছি। আমি যদি না আগে পড়ে থাকতাম এত বড় বই, তাহলে আমার ইন্টারেস্ট পেতাম না। ওই হচ্ছে যে একটা মানে ইন্টারেস্টটা জাস্ট গেইন করার জন্য আর ডিটেলিং পড়ার জন্য একটা শর্ট মানে বই পড়ে নেওয়া হলো, তারপরে বড় বড় বইয়ে যাওয়া। আমি কি মানে ফুল সিনেমা দেখার আগে ট্রেলারটা হচ্ছে পঞ্চায়েত সিজন আমরা দেখছি, তার আগে ট্রেলারটা দেখে নিলাম, তাহলেই তো আমার আগ্রহ বাড়বে। হ্যাঁ, তো ওইটা কাজ করবে যদি হয় এনসিআরটি অথবা লুসেন্টের জিকে একটু একটু করে পড়ে নেওয়া হলো। তাহলে প্রত্যেকটা বইয়ে যখন আমার পেজটা উল্টাচ্ছি না, এই জিনিসগুলো আমি
আগে পড়েছি, বাট এখন ডিটেলসে পড়েছি। এই যে ইন্টারেস্টটা, এই ইন্টারেস্টটার জন্যই আমি মানে আগে করে নিয়েছিলাম লুসেন্টের জিকেটা। এটা একজন স্যার বলেছিলেন আমাকে, তা সেটাই করছি। এবং আমিও পরে বলবো যারা দেখবে তাদের জন্য, মানে যারা নিউ আছেন তাদের ক্ষেত্রেও যেন এটা হয় সেক্ষেত্রে, কারণ ইন্টারেস্টটা হারিয়ে ফেলে। কারণ দুপাতার লক্ষ্মীকান্ত পড়ার পরে সিভিল সার্ভিস আমার জন্য নয়, এই করে পালিয়ে যায়, এই বড় বড় বই দেখেই পালিয়ে যায় সেই জায়গাগুলোতে। তো এই জায়গাগুলো পরে আমি যদি বলি, এটা লক্ষ্মীকান্ত পুরোটা পড়লাম আমি। লক্ষ্মীকান্ত যদি পড়ি, একবার পড়েছি, একবার পড়ার পরে আরেকবার পড়েছি, সেটা হচ্ছে যে নোটসটা বানানোর জন্য। আমি একটা খাতায় নোটস আছে, সেই নোটসে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী মানে লিখে রেখেছি। এবারে যেটুকু পড়েছি সেটুকু খাতা পড়েছি লক্ষ্মীকান্ত থেকে, আমি মানে নোটসগুলো বানিয়ে এখানে নিলাম, এবারে যেটুকু পড়েছি খাতা পড়েছি। আর এমসিকিউ প্র্যাকটিস করেছি। এমসিকিউর জন্য মানে করেসপন্ডিং দুটো বই আছে, যেটা আরিহান্তের 14,000 আর আরেকটা রয়েছে তরুণ গোয়ালের যে বইটা 12,000। তো এই দুটো এমসিকিউর উপর ব্যাস। আর এইভাবে আমি হিস্ট্রির জন্য রাজীব আহির, মডার্নটা হয়ে গেল। আর যেটা অ্যানসিয়েন্টের জন্য যেটা বলেছি পুনম দালাল দহিয়া। মজার বিষয় হচ্ছে যে আমার যদি বইগুলো দেখে না, খুব নতুন নতুন বই আছে, আমি একবার করে পড়েছি। আমি যেটা পড়েছি বইটার মধ্যে শুধু নোটসগুলো কালেক্ট করেছি, যেগুলো এগুলো ইম্পর্টেন্ট আছে আমি খাতার মধ্যে লিখে দিই। এই হচ্ছে ব্যাপার পুনম দালাল দহিয়া যেটা এর জন্য। আর মেডিভেলের জন্য আমি যেটা মানে স্যার যেগুলো লিখিয়ে দিতেন সেগুলোই পড়েছি। মেডিভেলের জন্য অ্যাকাডেমিক্সে পড়তাম, মেডিভেলের জন্য অনেকটাই করে দিয়েছিলেন। আর মেডিভেলের জন্য আরেকটা জিনিস করেছিলাম যেগুলো বাকি রয়ে গেছিলো, সেটা হচ্ছে যে ওই আরিহান্তের এই ছোটো ছোটো বইগুলো ছিল, যেগুলো মেডিভেলটা খুব একটা বেশি কভার করেও না হিস্ট্রিতে। তো ম্যাকবুকে ছোটো ছোটো পয়েন্টগুলো দেখেছিলাম। এখন হিস্ট্রিতে ওই জায়গাটা একটু কম বলে, আর যদি কভার করেও কিছু করার নেই, আমার কম পড়া আছে, এই হচ্ছে যে ব্যাপার। আর যারা পড়তে চায় তারা ডিটেলসে পড়তেই পারে, তার জন্য বুকস আছে অনেক। তো এই আমি যেটা করেছিলাম, কম পড়েছি, বেশি প্র্যাকটিস করেছি। এমসিকিউটা আমি প্র্যাকটিস করেছি অনেক। আর এমসিকিউ যেগুলো আমার আননোন এমসিকিউ প্রথমে দেখছি, সেগুলোকে আমি স্টার চিহ্ন দিয়ে সাবজেক্ট ওয়াইজ লিখে রাখতাম। এটা হচ্ছে যে হিস্ট্রি তো শুধু হিস্ট্রিটা লিখে রাখলে হবে না, হিস্ট্রি অ্যানসিয়েন্টের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পার্ট। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে একটা গ্যাপ করে রেখেছি খাতার মধ্যে, ওখানে ওই এমসিকিউটা জুড়ে দিলাম। এই করে সবসময় প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করতে পড়াশোনা করতাম আর এমসিকিউ পড়তাম। এই হচ্ছে যে আমার হিস্ট্রির ক্ষেত্রে। আর জিওগ্রাফির ক্ষেত্রে যদি বলি, আমার হচ্ছে যে অরবিন্দ পেরিয়ারের যে বইটা, ওইটাই, হ্যাঁ ওই একটাই বই ফলো করেছিলাম আমি জিওগ্রাফি, যেটা হচ্ছে যে ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য। আর একটা ফলো করেছিলাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য, সেই একটাই বই, নো ইউর স্টেট, বাস এটাই। আর যেটুকু করেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য শুধু কোশ্চেন পড়েছি। মানে আমি আরবিটারি একটা ইউটিউব ভিডিও দেখে নিলাম যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর কয়েকটাগুলো কোশ্চেন কভার করেছে, এই কোশ্চেনগুলো আমার জানা নেই, সঙ্গে সঙ্গে আমি নোট করে নিলাম। মানে যেই করুক না কেন, মানে যেই সোর্স হোক না কেন, আমি সময় যখন অজানা জিনিস পেতাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির, সঙ্গে সঙ্গে আমি নোট ডাউন করে নিতাম। এই হচ্ছে ব্যস্ত। আর ইন্ডিয়ান ইকোনমি যদি বলি, ইকোনমিতে আমার একটু মানে খুব একটা সিরিয়াস প্রিপারেশন ছিল না, ওই জায়গাটা হালকা দুর্বল ছিল। তো পড়তাম আমি নিতিন সিংহানিয়া, ওই বইটা কম পড়তাম। আর যেটা পড়তাম আমি একাডেমিক্স অ্যাসোসিয়েশনে যেটুকু বইটা, এই ছোট্ট একটা বই দিয়েছিলেন। আমি ছোট্ট বই পড়তে ভালোবাসি, বড় বই পড়তে ভালোবাসি না, একদমই পছন্দ করি না, ঠিক আছে, যাতে সস্তায় ক্র্যাক করে দেওয়া যায়, এই ব্যাপারটা এই হচ্ছে ব্যস্ত। এই ছোট বইটা আমার দেখলাম কাজে হবে না, দুটো বই ভালো। হ্যাঁ, একাডেমিকের বইটাও খুব সুন্দরভাবে জিস্ট করে দেওয়া ছিল, জিস্ট হয়েছিল। আর নিতিন সিংহানিয়া স্যার ইন্ডিয়ান ইকোনমি বইটাও খুবই ভালো, হ্যাঁ একদম প্লাক আউট চার্ট করে খুব সুন্দর করে দেওয়া। হ্যাঁ, এই বুকসগুলো আমি মানে ওই একাডেমিকের বইটা পড়ার পরে, আর একাডেমিতে স্যার খুব ভালো পড়িয়েছিলেন শুরুর দিকটা, 5 ইয়ার্স প্ল্যান, এই যে শুরুর দিকটা, শুরু ইকোনমিক্সটা বেশি ইন্টারেস্ট জাগিয়েছিল। মানে ইন্টারেস্ট একদমই ছিল না ইকোনমিক্সে, ইন্ডিয়ান ইকোনমিতে। ইকোনমিক্স তো না, ইন্ডিয়ান ইকোনমি, বাট মানে এইটাই তো ভুল করে। তো ইন্ডিয়ান ইকোনমিতে খুব ইন্টারেস্ট জাগিয়েছিলেন। না, আমার হচ্ছে যে প্রণবেশ মণ্ডল বলে একজন স্যার ছিলেন, ঠিক আছে, পিএম স্যার বলতাম, ওখানে খুব ইন্টারেস্ট জাগিয়েছিলেন। তো শুরুর দিকটা বেশ ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে করে ওই ছোটো বইটা পড়ে নিয়েছিলাম, আর নিতিন সিংহানিয়ার সামান্য অংশ, বাস। বইটা নতুনই আছে, এই হচ্ছে ব্যাপার। বাট বেশি এমসিকিউ করেছি, ইকোনমিতেও প্রচুর এমসিকিউ করেছি। সায়েন্স পার্টটা খুব পড়েছি। সায়েন্স পার্টটা বলতে আমার কাছে ডিটেলসে সায়েন্সটা বলতে লাইফ সায়েন্সে যে 9-10 বুকস আছে, যে সাঁতরা পাবলিকেশনের, সেটা ভালো করে পড়েছি।
আর একইভাবে মানে 9-10-এর যে আমার যে মাধ্যমিকের বইগুলো ছিল না, খুব ভালো করে পড়েছি সায়েন্সটা পড়ার পরে আমি হচ্ছে যে লুসেন্ট জিকেও পড়েছি, লুসেন্ট জিকের যে মানে নিচে সায়েন্স পার্টটা আছে সেটা পড়েছি, আর একটা আরিয়ান্তে সায়েন্সের বুকস আছে, এনসাইক্লোপিডিয়া অফ সায়েন্স, জেনারেল সায়েন্স, ওইটার সব কটা চ্যাপ্টার পড়িনি, কারণ সব কটা চ্যাপ্টার তো আমাদের কাজের নয়, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো ভালো করে পড়েছি, যেমন লেন্সটা পড়েছি খুব ভালোভাবে, তারপর হচ্ছে ম্যাগনেট পড়েছি, আর হচ্ছে যে ইলেকট্রিসিটি পড়েছি। এই কি করে বুঝবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট? এইটা একটা বই দিয়ে দিল, আমার তো সবই ইম্পর্টেন্ট লাগবে, সবই ইম্পর্টেন্ট লাগবে। সেটা হচ্ছে যে এটার জন্য সত্যি কথা বলতে বেস্ট কেউ যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে না, তাহলে বুঝতে পেরে যাবে সুন্দর হবে যে কোন জায়গায় সবচেয়ে বেশি পিএসসি ফোকাস করছে, পিএসসির ফোকাস সবচেয়ে কোন জায়গায়, এটাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ইজ দ্য কি। যখনই স্টুডেন্টরা বুঝতে পারবে যে কোনটা পড়তে হবে আর কোনটা ছাড়তে হবে, নাহলে সিভিল সার্ভিস এক্সামিনেশনের সিলেবাস এতটাই হিউজ হয়, বইগুলো দেখলে হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট ফেল হয়ে যায়, বুঝবে, এই সিলেবাস শেষ করা যায় না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে বলে দেবে কোনটা পড়বো কোনটা ছাড়বো একদম। এবার তুমি ম্যাথসের স্টুডেন্ট, তো ম্যাথসের স্টুডেন্টে যদি বলি, আমি শুরুর দিকটা তো ওই বললাম যে ব্যাঙ্কিং এক্সাম দিয়েছিলাম, সিজিএল দেবো, এই দেবো, উইদাউট প্রিপারেশানে, কিন্তু যেই মুহূর্তে যেটা সবচেয়ে মানে স্ট্রং ছিল ম্যাথমেটিক্সটা, তো ম্যাথমেটিক্সটা প্র্যাকটিস করতাম ভালো, তো সেই প্রিপারেশানে মানে 2-4টে এক্সাম দিচ্ছি, কিছু তো পড়তে হবে, সেই সময়টা যেটা ভালো পড়া হয়েছে সেটা হচ্ছে যে ম্যাথ জিআই, হ্যাঁ ওইটা কাজে লেগে গেছে অ্যাকচুয়াল। মানে যখনই আমি দেখলাম ওই ডাব্লিউবিসিএসে মানে প্রিপারেশান শুরু করবো, তাহলে আমার অলরেডি প্রিপেয়ার হয়ে আছি 1600 মার্কসের মধ্যে 600 মার্কস, 400 মার্কস অপশনাল আর 200 মার্কসের ম্যাথ জিআই, এই নিয়েই আমি একদম খুব মানে আগ্রহী ছিলাম যে এক্সামটা দেবই আমি। এই করে তারপরে ম্যাথ জিআই যেটা বলতাম, আমি কোনো বই ফলো করিনি, আমি কি করতাম, ম্যাথ জিআই সিলেবাস দেখে নিয়েছি, সিম্পল ইন্টারেস্ট থেকে শুরু করে 10-12টা চ্যাপ্টার আছে, 10-12টা চ্যাপ্টারে কী করেছি, ইউটিউবে যারা ফেমাস স্যার আছেন ম্যাথ জিআই সবই অনেক ভাই, আমি ম্যাথ পড়ি, আমি ম্যাথমেটিক্স অনার্সের স্টুডেন্ট, আমাকে দেখতে হবে না, এই ধারণাটা খুবই ভুল, কারণ এই ধারণাটা নিয়ে আমি দেখেছি অনেক ডুবেছে, ঠিক আছে, আলটিমেট করতে পারে না, সে গ্র্যাজুয়েশনে ম্যাথ করে দিচ্ছে, অথচ এই জিআইতে করছে আটকে, মানে 1 মিনিট যেটা 20 সেকেন্ডের করার কথা সেটা করছে 2 মিনিট ধরে। এই হচ্ছে যে মানে ওই ইগোটা রাখা যাবে না। আমি কি করেছি, গগন প্রতাপ স্যার ম্যাথ জিআইয়ের জন্য, তারপর হচ্ছে যে আরও ব্যাঙ্কিং রিলেটেড যে স্যার যে ছিলেন কয়েকজন, আমি সবাইকে মানে জানি না, মানে ভিডিও দেখতাম, আমি কী করতাম, সিম্পল ইন্টারেস্টের উপর কোন কোন ভিডিও আছে 2-3টা ভিডিও দেখেছি, সেখানে যে ট্রিকগুলো পেয়েছে না সেগুলোকে খাতায় নোট করেছি, এরকম 8-10টা চ্যাপ্টার ভালো করে পড়াশোনা করেছি, দিয়ে প্রত্যেকটা ট্রিক ভালো করে লিখেছি যে এইভাবে হয়। তো এই জিনিসগুলো আমি করার পরে প্রচুর প্র্যাকটিস করেছি, আমি ম্যাথের স্টুডেন্ট হয়ে বলছি, ম্যাথ জিআই যদি ম্যাথের স্টুডেন্টও না প্র্যাকটিস করে না, একটা আর্টসের স্টুডেন্ট প্র্যাকটিস করে তার থেকে অনেক বেশি নাম্বার পেয়ে যাবে একদম। এটাই তো মানে আর কি, খুব রেলিভেন্ট কথাগুলো, সত্যি খুব রেলিভেন্ট কথা বলছে, মানে আমি আমার এক্সপিরিয়েন্স বলছি, যেটা সব থেকে বাজে ধারণা থাকে অ্যাসপিরেন্ট বা স্টুডেন্টদের মধ্যে, যে ও আমি ম্যাথসের ছেলে, আমাকে আর প্র্যাকটিস করতে হবে না। আমার যেমন খুব বাজে ধারণা ছিল, ও আমার ডন বস্কো পার্ক সার্কাস, ও আমাকে ইংলিশটা পড়তে হবে না, মানে আমার তো ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিসের পরে আসে, আগে আমি ক্যাট জ্যাটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমার এরকম হচ্ছিল যে ও আমার ডন বস্কো তো ডন বস্কো পার্ক সার্কাস, আমি একদম ক্যাট জ্যাটের কম্প্রিহেনশন, তারপর হচ্ছে ওই প্যারাজাম্বলস কি সব থাকে আমি ইমিডিয়েটলি করে দিতে পারবো। তা ওই নিয়ে প্র্যাকটিস করিনি, প্রথমে প্রিপারেশন দিতে গেছিলাম, মানে পরীক্ষা দিতে গেছিলাম, আমার ওই 58 না 60% মতন হয়ে গেছিল, এত বাজে হয়ে গেছিল ইংলিশটা। তারপরে ইগোটা বাদ দিয়ে ঠিক করে প্রিপেয়ার করলাম, প্রিভিয়াস ইয়ার দেখলাম, ঠিক কি করতে হবে করলাম, ঠিক তারপরে ওইটাকেই ওই 60% হয়ে গেল, ইংলিশে সম্ভবত হয়ে গেছিল 99.98%, আর ওভারঅল যাতে 99.86 এর মতো একটা পার্সেন্টাইল এসেছিল। অনেকটাই ভালো, ক্যাটেও ভালো হয়েছিল, মানে এই ইগোটা সরিয়ে রাখতে হবে। সেই আমি প্রচুর প্র্যাকটিস করতাম, আমি ম্যাথ জিআই স্টুডেন্ট, এত ম্যাথ করেছি, তা সত্ত্বেও পার ডে আমি 45 মিনিটস থেকে 1 ঘন্টা 15 মিনিট এরকম দিতাম রেগুলার বেসিসে, 45 মিনিটস থেকে 1 ঘন্টা 45 মিনিটস বলতে কোনো দিন সময় হতো না হয়তো, তবুও আমি কম হলেও 45 মিনিটস দিতাম ম্যাথ জিআইতে।
তো আমার টার্গেট ছিল 1.5 ঘন্টা করে প্রতিদিন ম্যাথ জিআই পড়া। তোমার ম্যাথ জিআই পেপারটা নিয়ে অনেকে ভয় পায়, তোমার কিরকম স্কোর হবে আশা মানে মনে হচ্ছিল? তবে তখন দিয়ে দেয় তো নাম্বার, হ্যাঁ নাম্বার দিয়ে দেয়। আমার হচ্ছে যে 22 সালে বুঝতে পারছি না, বাট 21 সালে আমার স্কোর হয়েছিল 140, অনেকগুলো হয়েছিল তো 148 এরকম ছিল, ভালো স্কোর। হ্যাঁ এখন পেপারগুলো খুব লেন্দি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের কিছুটা হয়েছিল স্কোর, অনেক প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ এখন 22 পেপার খুব লেন্দি হয়েছিল। 22 পেপারে যে 140 পাবে খুব ভালো স্কোর, 140 মানে 21 থেকেও ভালো মানে লেন্থি পেপার হয়েছিল। বাট 23টা আমার ভালো হয়েছে, 23 প্রায় 167 মতো আছে, খুব ভালো। পিএসসির আনসার 170 পেলে খুবই ভালো। এইটা হয়েছিল আমার ম্যাথ জিআই। ওভারঅল আর কি লাস্ট মেসেজ দেবে বলো? আর পিটি নিয়ে যদি একটু বলো, পিটি তোমার এক্সপিরিয়েন্স কেমন, কিরকম করে প্রিপারেশন করা উচিত? আচ্ছা, আর যারা নতুন প্রিপারেশন নেবে, আচ্ছা ওভারঅল প্রিপারেশন, হ্যাঁ তারা তো একটা তোমাদের মতন এখন যারা নিউ ক্লিয়ার করছে তাদের তো দেখে ইন্সপায়ার্ড হবে। পিটির কথা যদি বলি তো আমার তো যেদিন পিটি হয় সেদিন আমি মানে খুব কনফিডেন্সের সাথে গেছিলাম, কারণ আমার অলরেডি একবার দেওয়া আছে, সেখানে ফেলিওর হয়েছি বটে, বাট আমার খুব মানে একটা কনফিডেন্স গেন হয়েছে যে ইন্টারভিউ বোর্ডটা দেখে এসেছি যে কী হতে পারে, কী কী সিনারিও, কী কী আগে মানে আমার সঙ্গে কী কী খারাপ হয়েছে ওই জায়গাতে, সেই খারাপ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমাকে ওই দিকটা এড়িয়ে যেতে হবে, এই দিকটা হতে হবে। তোমার মধ্যে ভালোই কনফিডেন্স আছে তো, মানে একদম মন থেকে বলছে তো সেই জায়গায় ভেরি কনফিডেন্ট, হি ইজ ভেরি কনফিডেন্ট, হ্যাঁ খুব ভালো লাগছে। তো সেই জায়গাগুলোতে আমি যদি বলি আমার শুরু মানে আগের বারে যেটা ভুল হয়েছিল, আগের বারে পিটি আমি খারাপটাই বলতে চাই, আগের বারে যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে যে পাল ডাইনেস্টি আর পল্লব ডাইনেস্টি ধরেছিল। তো পাল ডাইনেস্টিতে মহিপাল থেকে শুরু করে রাজেন্দ্র চোলা চলে গেছিলো, কারণ অ্যাটাক করেছিল। তো সেই সময় একটা হয়েছিল রাজেন্দ্র চোলা কবে বেঙ্গল অ্যাটাক করেছিল, মানে নাম থেকে চলে যাচ্ছে। যেমন তোমার নাম, এই যে তুমি ক্যামেরা করছো, তোমার নাম গৌড়, হ্যাঁ গৌড় ডাইনেস্টি চলে যেতে পারে, বা গৌড় যে আমাদের এ আছে গৌড় মানে কি অ্যানিমাল পাওয়া যায়, হ্যাঁ মানে নাম থেকে যে কোনো কিছুতে চলে যায়। একটা জায়গা আছে না গৌড় বা গদা, মালদা, গৌড়া, হ্যাঁ মালদা যে জায়গাটা, হ্যাঁ তো সেই জায়গা মানে সেই জায়গাতে আমাকে একটা পাল থেকে পালে চলে গেছে, পাল পল্লব দুটোই ধরেছিল আগের বারে, হ্যাঁ পল্লব, হ্যাঁ পল্লব ডাইনেস্টি হওয়ার পরে পাল ডাইনেস্টি শুরু করলো একদম দিয়ে। তো পালে গিয়ে একটা মহিপালের সময় এই অ্যাটাক হয়েছিল রাজেন্দ্র চোলা। তো বলছে এইখানে একটা ভুল হয়েছিল, রাজেন্দ্র চোলা কবে অ্যাটাক করেছিল বেঙ্গল? আমি বললাম 1023। তখন বলছে না এটা হবে না, আমি বলছি না এটাই হবে। ঠিক আছে, এইটা খুবই ভুল হয়েছে, কারণ স্যার বলছে আমার তো মনে হয় না এটা হবে, এটাই হবে। গিয়ে বেরিয়ে এসে আমি দেখলাম 24 থেকে 26, মানে জাস্ট 1 সাল নিচে, বাট এক্সাক্ট হলো না অ্যান্সারটা আমার। তখন আমি বলছি না ভুলই বলে দিলাম তাহলে, তো এটা নাম্বার কমিয়েছে, আমি নাম্বার বুঝতে পেরেছি, মানে একটা এটা সিওরিটি দিয়ে বলা উচিত হয়নি, যেটা জানি না মানে সিওর থাকলে বলাতে হচ্ছিল, আমার হালকা মনে হয়েছিল, বাট আমি একদম বলে দিয়েছিলাম এটাই তো হবে। তো এই জায়গাটা আমি এই ধরনের জিনিসগুলোকে আমি এড়িয়ে গেছিলাম, কারণ সেকেন্ডবারে যখন গেলাম 22-এ তখন আমি হচ্ছে যে খুব মানে অনেক কোশ্চেনের উত্তর দিতে পারিনি। তো সেই জায়গাতে আমি কিন্তু মানে যেটা বলতে পারিনি, যেটা বলতে এমন হচ্ছে যে আমি জানি আনসারটা, তা সত্ত্বেও আমি কি করছি যে মনে হয় স্যার এটা মানে গেস করতে পারি স্যার, এইভাবে বলেছি, মানে খুব সেফ সাইডে খেলেছি। তো সেই জায়গাগুলোতে উনি বলছেন এত কিছু করার পর নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে জানলেন, তারপর আমাকে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ছেলে, পূর্ব মেদিনীপুরে কতগুলো ব্লক আছে বলেছিলেন। আমি বললাম পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব মেদিনীপুর চলে গেছে, পশ্চিম মেদিনীপুরে 21 ব্লক বললাম, পূর্ব মেদিনীপুরে কতগুলো, আমি বললাম স্যার জানি না। তখন স্যার বলছেন অবিভক্ত মেদিনীপুরে জানো তো 52টা ব্লক আছে। তখন আমি বললাম আচ্ছা স্যার। বলছে তুমি তো খুব বোকা, হ্যাঁ 52 থেকে 21টা বাদ দিয়ে বলতে পারছো না? বলছে না স্যার আরেকটা আছে তো, হ্যাঁ ঝাড়গ্রাম আছে। তখন বলছে ও আচ্ছা আচ্ছা দিয়ে খুব হাসিলেন।
খুব হাসছিলেন। মানে কিরকম ট্র্যাপ করে, হ্যাঁ। মেদিনীপুর তো ডিভাইড হয়ে পূর্ব, পশ্চিম আর ঝাড়গ্রাম হয়েছে, ও ইচ্ছে করে ট্র্যাপে ফেলেছিল। হ্যাঁ, তো আমি বলছি ওইটা আছে, আমি এক্সাক্ট জানি না তো। বলছে ঠিক আছে, বুঝতে পেরেছো। আর হচ্ছে নিজের নারায়ণগড়ের একটা স্পেশালিটি বলতে বলেছিল। বলছি স্পেশালিটি স্যার, তো ঠিক জানি না স্পেশালিটি তেমন কিছু। বলছে নারায়ণগড়ের ছিল, একটু স্পেশালিটি হলে ভালো হতো, জানলে ভালো হতো, তোমাদের জানা দরকার। বলছে দিয়ে চেয়ারম্যান ম্যাম বলছেন যে ও ম্যাথামেটিক্সের ছেলে, ওকে ম্যাথামেটিক্স থেকে কয়েকটা কোশ্চেন করুন। তো ডান দিকে স্যারটা ছিলেন, ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন করলেন। তো ফার্স্ট কোশ্চেন করলেন, আমি উত্তর দিয়ে দিলাম। তো বলছে এত তাড়াতাড়ি কী করে ম্যাথ করছো, আমাকে একটু শিখিয়ে দিয়ে যাও। কিরকম করে মানে কিরকম কোয়েশ্চেনগুলো করছিল অ্যারিথমেটিক থেকে? যে একটা জায়গাতে বলেছিল যে আমার হচ্ছে যে পার্সেন্টেজের যে যে ওই যে কোশ্চেনটা যে 10% মূল্যবৃদ্ধি হয়েছে, তাহলে কনজামশন কত কমাতে হবে। আমি 9.09% বলেছিলাম, সঙ্গে সঙ্গে বলেছিলাম। আমি আপনাকে যেটা বললাম সেটা, কারণ আমার এই পার্সেন্টেজে যখন মানে করতাম, আমার পার্সেন্টেজগুলো লেখা ছিল যে একটা 10% মানে 1/10 ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে যে ব্যাপার। তো হিসাবটা হবে 100/10+1 মানে 100/11। 100/11 হলে 9.09% হচ্ছে। এবারে উল্টোটা হলেও মানে যে কমে যাচ্ছে, 10% করে কমানো হচ্ছে, কত পার্সেন্ট বাড়াবে? তো সেখানে হচ্ছে যে 100/9 হয়ে যাবে, 10-1, তাহলে 11.11। এই পার্সেন্টেজগুলো আমি ভালো করে চিনি। একটা চার্ট আছে 11.11, 10% আর 9.09। এর একটা মানে সম্পর্ক সুন্দর আছে। আর একটা সম্পর্ক আছে 25%। হ্যাঁ, আর একটা 25% আছে, সেটাতে কমে মানে 20%, সেটাতে কমে হচ্ছে যে 16.66%। 16/2/3 এই যে ব্যাপারটা, মানে 20% বেড়ে গেলে কত পার্সেন্ট কমাতে হবে, সেটা 16/2/3। এইগুলো সবসময় একটা মাথার ছেলে হচ্ছে মুখস্থ থাকা উচিত। এই জায়গাগুলো বলে দিলাম। তারপর আমার মানে মানে আরও কোশ্চেন জিজ্ঞেস করেছিল, মানে কোণের রিলেটেড যে কোশ্চেন। তারপর হচ্ছে যে আরেকটা মানে ওই যেটাকে বলে হচ্ছে যে পাইপের কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম। কি পাইপ সিস্টেম? হ্যাঁ, সিস্টেম এগুলো মোটামুটি এইসবই মানে ম্যাথস অনার্স বলেছি, ফুরিয়ার সিরিজ ধরা। হ্যাঁ, আরেকটা জিজ্ঞেস করেছিলেন আমাকে হচ্ছে যে কনভার্জেন্সের উপর একটা কোশ্চেন করেছিলেন। কনভার্জেন্সের উপর একটা কোশ্চেন করেছিলেন। আর ম্যাথমেটিক্সের উপর আরও মানে আমার মানে সাবজেক্টের উপর খুবই কম কোশ্চেন করেছিলেন, যেটা 10 রিলেটেড কোশ্চেন করেছিলেন। সাবজেক্টের উপরও কোশ্চেন করেছিলেন। এই মুহূর্তে প্রবাবলি আমি আরেকটা বলেছিলাম, মানে আমি গুলিয়ে ফেলছি, এবারে ইন্টারভিউ না সেবারে ইন্টারভিউতে, কারণ ম্যাথ থেকেও তো কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন। মানে একটা সিরিজ দিয়েছিলেন, দিয়ে একটা কনভার্জেন্স আর ডাইভার্জেন্সের কথা বলেছিলেন। এটা একটা ব্যাপার বলেছিলেন। উনি পাশে বসেছিলেন, মেবি ফিজিক্সের বা ম্যাথমেটিক্সের রিলেটেড কোনো সাবজেক্টে ছিলেন, মানে অনার্স থেকে জিজ্ঞেস করেছিলেন, প্লাস হচ্ছে যে এ থেকে জিজ্ঞেস করেছিলেন। বেশি যেটা জিজ্ঞেস করেছিলেন সেটা হচ্ছে যে 10th লেভেলের বলেছিলাম। আর ম্যাথমেটিক্সে প্রায় 6টা মতো কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম, সব কটা বলে দিয়েছি। তো ওখানটাতে খুব খুশি হয়েছিলেন, স্যার খুশি ছিলেন, চেয়ারম্যান ম্যাম খুশি ছিলেন। দিয়ে আর যেটা জিজ্ঞেস করেছিলেন ইন্টারভিউতে যে ট্রাম্পের দুটো পলিসি বলো। আমি বলছি ট্রাম্প কী বলছে বলো। আমি বলছি, যখন বললো ট্রাম্প কী বলছে বলো, তখন বলছি স্যার বলছে পানামা ক্যানেল দখল করে নেব। আর বলছে আর কি বলছে, আমি বলছি গ্রিনল্যান্ড দখল করে নেবো বলছে। গ্রিনল্যান্ড কার আন্ডারে বললাম, এই গ্রিনল্যান্ড। বলছে গ্রিনল্যান্ড বললাম না, ডেনমার্কের আন্ডারে। হ্যাঁ, ঠিক বলেছো। বলছে আর কি বলছে বলো তো ট্রাম্প। তখন বললাম যে ট্রাম্প বলছে স্যার মানে ট্রুডোকে কানাডাকে 51st স্টেট বানিয়ে দেবো, আর ট্রুডোকে তার গভর্নর বানিয়ে দেবো। বলতে খুব হাসিলেন মনে পড়ে। তো এই দিয়ে শেষ হয়েছিল মোটামুটি, আর কিছু না। খুব পজিটিভ নোটে শেষ হয়েছে। হ্যাঁ, মোটামুটি বলছে এবারে আসতে পারো তুমি। আমি বলছিলাম যে আপনার ভালো থাকবেন। দিয়ে বলছে হ্যাঁ তুমি ভালো থাকবে, চলে না। খুব ভালো লাগলো পল্লবের সাথে কথা বলে, এবং পল্লবের এক্সপিরিয়েন্সগুলো সত্যি খুব ভালো লাগলো। পল্লব কোনো মেসেজ দাও মেসেজ যারা আচ্ছা যারা পড়তে চাইছে না, তুমি তাদের জন্য কিছু বলো। যারা পড়তে চাইছে না, সবসময় ডিমোটিভেশন কথাবার্তা বলছে, তাদের জন্য তুমি কিছু মেসেজ দাও। পড়তে চাইছে না, ডিমোটিভেশন মানে ভুগছে, তার জন্য একটাই জিনিস হবে, সেটা হচ্ছে ফেলিওর ছাড়া কিছু হবে না। সাকসেস পেতে হলে মোটিভেটেড থাকতে হবে। আর একটা জিনিস সত্যি হচ্ছে যে WBCSটা খুব লেন্থি প্রসেস। আমি আগেও বলেছি যে একবার WBCS দেওয়া মানে অলরেডি 3বার পরীক্ষা বসা, 3টে ইয়ারে বসা। তো আমি যদি ডিমোটিভেট থাকি, মানে
থ্রু আউট দ্য প্রিপারেশান, তাহলে আমার কোনো না কোনো স্টেপ খারাপ হয়ে যাবে। তো আমি যদি 24টা দেই, 24-এর মেন্স যখন পরীক্ষা দিয়ে দেবো তার আগে হয়তো মেবি বা তারপরে হয়তো 25-এর প্রিলিম হয়ে যাবে। তো সেই জায়গাতে আমার ডিমোটিভেশন থাকা যাবে না। আর পরীক্ষা কোনো না কোনো মানে 24-এর পরীক্ষা, 24-এর মেন্স থেকে প্রিলিমিনারি অনেক মানে পার্সোনাল টেস্টের অনেকটা গ্যাপ থাকলেও ওর মাঝখানে দেখা গেল 25-এর মেন্স ঢুকে গেছে। একদম। তো সেই জায়গাতে নিজেকে সবসময় প্রিপেয়ার থাকা অবশ্যই দরকার। তো ডিমোটিভেশনের জায়গা থাকছে না ওই জায়গাগুলোতে। ওখানে ডিমোটিভেট হলে তো ওই ধাপগুলোও তো খারাপ হয়ে যাবে না পরীক্ষা, এটা হচ্ছে বাস্তব। খুব প্রাণখোলা কথাবার্তা বলে, খুব ভালো লাগলো পল্লব, দারুণ লাগলো তোমার সাথে কথা বলে, খুব ভালো সময় কাটলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা।